হ জ ব র ল, এইটা আপনাদের আমন্ত্রণ। কি বলবো, আপনারা তো সবই জানেন, নতুন করে বলার কিছুই নাই। তারপরে একটু আলোচনা করি, এছাড়া তো কিছুই করার নাই, তাই না? আমাদের এখন কি আর করার আছে? আল গুজবি গ্রুপদের মতো তো আমরা তো গুজব ছড়াতে পারি না, প্যানিক ভোটের মতো, ঢাকা থেকে ইলিয়াসের মতো, তারপর আরো কারা কারা আছে, আরো কারা কারা যেন আছে, এদের নিয়ে আমরা কথা তো কি হ্যাঁ বলবো, এটা নিয়েও বলবো। এদের ছোট্ট একটু বলে নিই আর কি। আমেরিকা তার জিতা হওয়া বাজি হার জায়গা, আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে 2 মিনিট বলি। আমেরিকা জিতা হওয়া বাজি হার জায়গা, তারপর গান গায়গা, জিতি বাজি হার গে হাম, এই স্লোগানটা, এই গানটা তাকে গাইতে হবে। আপনারা নিশ্চিত থাকেন আপনারা, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কারণ চায়না এবং ভারত কোন অবস্থাতেই পাকিস্তানকে, একটু খারাপ ভাষায় বলে, সুদূর করতে দেবে না। এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ায়, অন্তত এই অঞ্চলে বঙ্গোপসাগর আসতে দিবে না, প্রশ্নই আসে না। না দিবে চায়না, না দিবে ভারত। আর রাশিয়ার সাথে আগেই গোপন চুক্তি হয়ে আছে বাংলাদেশের, এটা হয়তো আপনারা জানেন না। শেখ হাসিনার সরকার কিন্তু ভারতকে দেয় নাই, চায়নাকেও দেয় নাই, রাশিয়ার সাথে গোপন চুক্তি হয়ে আছে। নিশ্চিত থাকেন এটা আপনি, আগেই দেওয়া আছে। সেই চুক্তি বলে আস্তে করে চলে আসবে। আমেরিকাতে আসবে এনুস মিয়ার অনির্বাচিত, তারপরে অসাংবিধানিক অবৈধ সরকারের চুক্তি বলে আসবে আমেরিকা। আর রাশিয়া চলে আসবে বৈধ সরকারের চুক্তি, এই 2019-এর সরকার না, তার আগের। আস্তে করে গোপন কথাটা বলে দিলাম। ঠিক আছে, এটা মনে রেখেন আপনারা। খালি তো রাজনৈতিক নেতাদের কাছে তথ্য থাকে না, আমাদের কাছেও কিছু থাকে। আওয়ামী লীগের নেতারা এইটা জানে না, অনেক নেতাই জানে না। যেমন অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু আমাদের গোপন রাষ্ট্র সবকিছু আপনাকে বলবে, কোথায় কি করে রাখছে। এত পাগল হয়েছে শেখ হাসিনা, এত পাগল হয়েছে, সব বলে দেবে। শুধু তাই না, বিএনপি জামাত যখন ক্ষমতা ছিল 2001-এ, সবকে আমরা জানি, সরকারকে আমাদের সব জানাই। আচ্ছা, ওটা যে আপনাদের শুধু একটু বলে রাখি, ফেল মারবে। নিশ্চিত থাকেন আমেরিকা একেবারে শেষে, আমেরিকার বারাবাতে ছাই বলেন, তার বারাবাতে ছাই পড়বে, শেষ আফসোস করবে, হা হা ময়দান বানাইলাম আমি, ফুটবল খেলে গেল ভারত আর চায়না। ঠিক আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে তার চেয়ে খারাপ পরিস্থিতি ঘটবে। এই তবে হ্যাঁ, একটু ভেজাল হবে, আমরা ভুগবো, কষ্ট করব, কারণ নির্বোধেরা তো কষ্ট করতেই হবে, আমরা কষ্ট করবো, এই তো আর কি। কিন্তু পরে আর হ্যাঁ। আচ্ছা, এবার আসি, যেহেতু হজবরলা নাম দিছি, বিভিন্ন বিষয় আছে। এবার দুর্গা পূজাতে আমাদের ফরহাদ মাজার সাহেবের, লুঙ্গি মজাহার সাহেবের তথা লুঙ্গি মামের ওয়াইফ, অথবা ওয়াইফ কাম গার্লফ্রেন্ড, অথবা গার্ল কাম ওয়াইফ ফরিদ আক্তার নাকি তিনি কি যেন প্রাণী সম্পদ উপদেশ, তিনি বলেছেন এবার দুর্গা পূজায় ভারত ইলিশ যাবে না। এখন উনি যেহেতু একটা ভদ্র মহিলা, কি আর বলবো, তাতে ভারতের কি ক্ষতিটা হবে? আর খারাপ ভাষায় বললাম না, কি ছেড়া যাবে ভারতের ইলিশ না গেলে? মানে এটা আবার বলতেছে, মানে তাদের বোঝাইতে হবে যে আমরা ভারত বিরোধী। তা আপনি ভারত বিরোধী আমরা তো জানি, আপনি লুঙ্গি বাম ফরহাদ মাজাহারের বেডমেট না, আপনি তো অবশ্যই বিরোধিতা করবেন, ভারত বিরোধিতা, এমনকি মৌলবীদের সাথে আপনি বেশি বিরোধিতা করবেন, আমরা জানি। আপনার আর লুঙ্গি মাম ফরহাদ মাজারে মুত যে পারাইছে, সে মৌলবীদের চাইতে বড় ভারত বিরোধী, এটা আমরা জানি। নতুন করে বলা কিছু নাই। আপনার ঘোষণা ছিল ইলিশ মাছ দিবেন না, পেঁয়াজটা যেদিন না দিব না, ইলিশ খায়েন। ঠিক আছে, আমি বারবার বলি যে ভারত যদি স্ক্রু টাইট দেয় না, পেট থেকে হাগা তো বের হওয়া দূরের কথা, বদবায়ু বের হবে না, কারণ পেটের মধ্যে কিছু থাকবে না। ভারত যদি নাট টাইট দেবে, যাই হোক, কঠিন বিষয়। কারণ কয়টা সিংহবাম করে শিবিরের জন্য, জামাতের জন্য, তো পুরো বাংলাদেশের জনগণের ভারত কষ্ট দিবে না, ভারতের কূটনীতিতে এটা পড়ে না। কিন্তু বেশি চুদুর বুদুর করলে তো টাইট দিবেই, ফাইনাল চেক দিবেই, তখন এদের সাথে আমাদেরও কষ্ট হবে। যাই হোক, কঠিন বিষয়। ইলিশ মাছ দেবেন, ইলিশ মাছ না দিলে কি হবে? এতে কি ভারতের কি মহাভারতও শুদ্ধ হয়ে যাবে নাকি? ভারত খালি বিলে ভরে যাবে ইলিশ মাছ না দিলে? ভারতে যে ইলিশ মাছ হয় এটা আপনারা জানেনই তো না। যাই হোক, তারপরে কি হয়েছে এবার একটু আসি। একজন লিখছে আমাকে যে 71 সালের মুক্তিযুদ্ধকে তো
আল বদর আল শামস ওইভাবে বলে না, বলছে স্বাধীনতা বিরোধীরা গন্ডগোল বলে। জি, গন্ডগোলের বছর বলে। আপনারা 5ই আগস্টে গন্ডগোল না বলতে আপনারা বলেন গন্ডগোলের চেয়েও নিচে যদি কোনো সমস্যা, সেটা বলেন 5ই আগস্টে গিয়েছে একটু গন্ডগোল হয়েছিল আর কি। আপনারা বলবেন যে 5 আগস্টের মিনি গন্ডগোলের ঘটনা এইভাবে শুরু হয়েছে। অনেক 5 আগস্ট বলে মিনি গন্ডগোল, 5 আগস্টে মিনি গন্ডগোল কী হয়েছে বলো, এইভাবে আপনারা শুরু করবেন। আচ্ছা গেল। তারপরে হলো আমাদের মীর মোনাজ হক আমাদের একজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, উনি একজন ভালো লেখক, চমৎকার মানুষ, কোনো সন্দেহ নেই। বীর মুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযোদ্ধাদের আমি খুব শ্রদ্ধা করি। তিনি তার ফেসবুক পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের 15টা গার্মেন্টস নাকি কি যেন কারখানা বন্ধ, সজাগ থাকবেন দায়ীকে। নিচে তিনি আবার একজনকে কমেন্টের উত্তরে দিয়েছেন যে এর জন্য ভারত দায়ী। মানে মৌলবীদের মতো, মানে বদবায়ু বেরোলে যদি গন্ধ করে বলবো ভারত দায়ী, কারখানা বন্ধ হইতে সেটা ভারত দেয়। আমার ধারণা কয়দিন পরে বলবে এই যে 5 আগস্টের যে গন্ডগোল হয়েছে এটা ভারতই করাইছে, এই শেখ হাসিনার যে উচ্ছেদ করাইছে এটা ভারত করাইছে, এটাই এখন বলা বাদ রাখছে। আর সব কিছুতেই ভারত দেয়, খালি একটা বলা বাদ রাখছে 5 আগস্টে শেখ হাসিনার পতনটা ভারত করাইছে। আপনারা নিশ্চিত থাকেন আজ থেকে 5 বছর পরে এরা এই কথাটাও বলবে বলবো যে এটা ভারত জড়িত ছিল, শেখ হাসিনাকে উচ্ছেদ করছে, তারপরে ভারত আবার নতুন করে বাংলাদেশে অবস্থান নেওয়ার জন্য এটা বলে রাখেন। আমি কিন্তু এটা মজা করে বলি নাই, আমি সিরিয়াসলি বলছি, আপনারা মনে রাখেন। যদি আপনাদের কাছে মজা এটা বলবো একদিন এই হেফাজতে পাকিস্তানিরা, সিংকুবামেরা, এই মীর মোনাজ হকের মতো ভারত বিদ্বেষীরা, হিন্দু বিদ্বেষীরা এই কথাটা বলবে। এরা বলবে, এই জামাতিরা, হেফাজতে পাকিস্তানের চরমনাই টরমনাই খেলা, এরা বলবে। কখন বলবে জানেন? যখন দেখবেন যে আবার শেখ হাসিনা ফিরে আসবে, আবার মুক্তিযুদ্ধের শক্তির মানে আরো আগের চাইতে বেশি শক্তিশালী হয়ে দেশে অবস্থান করবে, তখন বলবে 5 আগস্টে গন্ডগোল না ভারত করাইছিল লিখে রাখেন আমার এই কথা। যাই হোক, এটা গেল। কারখানা বাংলাদেশে বন্ধ হয়েছিল ভারত দেয় আমি বলি না যে মক্কায় ঠাটা বলবে ভারত দেয়। আচ্ছা গেল। তারপরে আছে কি, পাকিস্তানকে এই যে হোয়াইট হাউস করলো আমাদের বাংলাদেশ, এবং একজন সংখ্যালঘু ভালো ম্যান অফ দ্য ম্যাচ হইল। এটা মনে করেন যে যদি কোনোদিন ভারতের সাথে খারাপ খেলে এই গালি দিবে, এই পাকিস্তানের সাথে এত ভালো খেলছস, ওইখানে যা পারলি না কেন, গালি দিবে। আর ওই যে একটা সুন্দর কথা আছে, যদি খারাপ রেজাল্ট করে, খারাপ খেলে তাহলে হিন্দু কোটা, আর যদি ভালো খেলে তাহলে দেশের বেটা যাই হোক, আরো কি কি হজে বললে তো আপনাদের কি শোনাবো। হ্যাঁ, আজকে গতকাল গতকাল 20 মিনিটের পথ যেতে আমাকে বলছে একজনে ফোন করে যে সে নাকি পত্রিকায় দেখেছে, এবং সেটা কি ঢাকা পোস্ট নাকি সে, এবং সে নিজেও বলছে যে 20 মিনিটের পথ সে 2 ঘন্টায় যেতে পারে নাই, যদি পত্রিকা মিডিয়াতে আসছে 1.5 ঘন্টা। সে বলছে 20 মিনিটের পথ 2 ঘন্টা লাগছে। কি হে, মেয়ধাবীদের গন্ডগোলের দেশে, মেয়ধাবীদের গন্ডগোলের বছরে 1 মাস না যেতেই 20 মিনিটের পর 2 ঘন্টা লাগে কেন? হ্যাঁ, তোমরা নাকি এত পারো, এত পারাল মানে বোঝার মানে যে খুব পারে, তোমরা এত পারাল, 2 ঘন্টা 20 মিনিটের পর এখন 2 ঘন্টা লাগে যেতে, ঘটনা কি? এত তোমরা পারো। এই কাউয়াখাদের যোগাযোগ মন্ত্রী কোনো কাজের না, তোমাদের যোগাযোগ উপদেশটা কি করে কার কি কাটতে গেছে? আর কিছু বললাম না, কারণ অনেকের কাছে বলছি খারাপ কথা বলবো না গেল এই। তারপর আরো কি আছে, নিজুম মজুমদারের একটা পোস্টে দেখলাম যে ইউনূসের বিচার বাংলার মাটিতেই হবে, বলেছেন ব্যারিস্টার কি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। কারেক্ট, কিন্তু একখান শর্ত আছে, বাংলা মাটিতে কেমনে করবেন? কারণ তার বয়স হলো 84, যে কোনো সময় ঘুম থেকে উঠে দেখবেন হার্ট অ্যাটাক করে মারা গেছে, অথবা তিনি আমেরিকা যাবেন, আর কোনোদিন আসবেন না, পালায় যাবেন। এই যে 22 তারিখে নাকি যাবে শুনলাম, আগামী মাসের, হ্যাঁ এই মাসের নাকি কোন মাসের 22 তারিখ, নাও আসতে পারে, কথার কথা বললাম, আরে নাও আসতে পারে কেমনে বিচার করুন বাংলা মাটি? তার বাংলা মাটিতে ইউনূসের, আমি চাই বাংলার মাটিতে জনগণ তার বিচার করুক। বাংলার মাটিতে তো ইউনূসের কবর হইলে তো কুত্তা দেয় পেশাব করাবে, ওটা তো আমি জানি, আমি করবো না, আমি এটা সমর্থন করি না। আবারও বলি, এটা ছাত্রলীগের কিছু বেয়াদব ছেলেবেলে করবে, কিছু করার নেই, কারণ বেয়াদব শব্দলেই থাকে। কিছু বেয়াদব গন্ডগোলের বছর 5 আগস্টের কিছু, ইউনূসের কিছু বেয়াদব, তারপরে জামাতের কিছু বেদব, তারপরে চরমনায়ের কিছু বেদব, কৌমি মাদ্রাসার কিছু বেদব, খেলাফতের কিছু বেদব, তথা হেফাজতে পাকিস্তানের কিছু বেদব, বঙ্গবন্ধু ভাস্কর্যে পেশাব করছে না, কিছু বেদব আছে না, বেদব কিছু এরকম ছাত্রলীগও আছে, যুবলীগও আছে। তারা মাশাআল্লাহ ইউনূসের কবরে, যদি বাংলাদেশে হওয়ার সম্ভাবনাই নাই,
দরকার ভাস্কর্য বানায় তার উপরে কুত্তাতে পেশাব করে, ওটা আমরা জানি। বিচার করতে পারবেন না জনাব ব্যারিস্টার কি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কারণ তার বয়স 84, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এমনি বয়সের কারণে, অথবা তিনি আমেরিকায় গিয়ে আর আসবেন না, এমনকি 22 তারিখও না আসতে পারে। সেটা গেল। তারপরে আমরা একটু আসি আরেকটা আছে, আরিফ রহমানের একটা পোস্ট দেখলাম। সেই পোস্টে বাংলাদেশের পাকা পায়খানার কি যেন জনক নাকি নাকি কি যেন বলে, কি এক ঝাকির তালুকদার বলছে অনেকদিন পর তিনি একটা, আমি তার সম্পূর্ণ পোস্ট পড়ে নাই, আরিফের পোস্টে দেখলাম একটা মোটামুটি একটা খারাপ কথা বলে নাই, আর ভালোই বলছে যে সমাজতন্ত্রের কথা বলছে, যে 70 বছরের মধ্যে সমাজতন্ত্র পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, সমাজতন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়েছে, সমাজতন্ত্র বাতিল হয়ে গেছে। এখন ওইখানে আবার তিনি নিজেই জবাব দিয়েছেন যে ইসলামের খেলাফত 31 বছরে কাতেল হয়ে গেছে 31 বছর না, আসলে ইসলামী খেলাফত ছিল 28 বছর। ঠিক আছে, 28 বছর ছিল, 3 বছর আমার প্রফিট মোহাম্মদ ছিলেন। প্রফিট মানে নবী মোহাম্মদ। প্রফিট আর একটা মানে আছে, যিনি ভবিষ্যৎ বক্তা। ঠিক আছে, ইংরেজিতে প্রফিটের অর্থ হয় ভবিষ্যৎ বক্তা হয়। তো প্রফিট মোহাম্মদ 3 বছর ছিলেন, আর 28 বছর ছিলেন হলো এই 4 খলিফা। 4 খলিফার 3 খলিফাকে জবাই করে, মার্শাল্লাহ জবাই করে মারছে মুসলমানেরাই। আর যদি একজনকে বলা হয় মারা হয় না, কেউ মনে করে তাকে বিষাক্ত হলাহল করে মারা হয়েছে, আবু বকর সিদ্দিককে হত্যা করা হয়েছে, কেউ মনে করে কোনো সূত্র যদিও দুর্বল, ইসলামী ইতিহাস ছাত্র যারা তারা সবাই জানেন যে 3 জনকে হত্যা করা হয়েছে, এবং কেউ মনে করে আবু বকর সিদ্দিককে হত্যা করা হয়েছে। ঠিক আছে, এবং নৃশংসভাবে 3 জনকে হত্যা করা হয়েছে। কারোর নামাজরত অবস্থায় হত্যা করছে, 2 জনকে তো নামাজরত অবস্থায় হত্যা করে ফেলেছে, 2 জনকে সরাসরি নামাজের সময় হত্যা করছে। ইসলামের ইতিহাসটা এরকমই। যাই হোক, তো যারা বলেন যে ইসলামের সমাজতন্ত্র তো পৃথিবীতে বিলীন, যেমন আমাকে একজন আপনার কমিউনিস্ট থেকে, তিনি সমাজতান্ত্রিক থেকে কমিউনিস্ট তিনি আওয়ামী লীগ হয়ে গেছিলেন। তিনি আমাকে দেখলেই বলতেন, আমার খুব শ্রদ্ধেয় ছিলেন তিনি, এই কমরেড এদিকে আসো। যখন আমি ছাত্র ইউনিয়নে যোগ দিই, মাঝে মধ্যে এই কমরেড এদিকে আসো। কি ছাত্র ইউনিয়নে যোগ দিলা, ছাত্র দল করতে, এটি ভালো ছিল, দল ক্ষমতায় ছিল, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার ক্ষমতায়, তুমি এই সময় কি ছাত্র ইউনিয়ন করা শুরু করলা, তুমি তো না খায় মারা যাও, এগুলো বলতো। ছোট ভাই এগুলো কি করো, এগুলো বলতো। আওয়ামী লীগ করে, কিন্তু বিএনপিরা এটা কথা বলে নাই। কেন ভাই? কয় কমিউনিস্টরা তো যে 500 বছর বাংলাদেশের ক্ষমতায় আসবে না, এটা তিনি আমাকে, তিনি আওয়ামী লীগ করালো 500 বছরের ক্ষমতায় আসবে না। তো আবার কেউ আমার শিবিরের জামাতারা বলতো 70 বছর, এটা বলতো যে 70 বছরে তো সমাজতন্ত্র শেষ। আমি তো তাদের তখন এটা বলতাম যে খিলাফত তো শেষ হয়ে গেছিল। এটা আজকে জাকির তালুকদার এতদিনে বলতেছে, এটা আমি 25 বছর আগে বলছি। এখন আমরা যেহেতু জাকির তালুকদার না, আমরা পাকা পায়খানার জনক না, আমরা ইউরোপে থাকি না, আমরা পুরস্কার পাইনি, তাই আমাদের কথা থেকে শুনে এটা আমরা 25 বছর পুরানো খবর এই কথাটা 25 বছর আগে আমি বলতাম যে 70 বছরে সমাজতন্ত্র চলে গেছে, তখন নয়া ছাত্র ইউনিয়ন করি রে ভাই, হাইরে তর্ক করি মানুষের সাথে। তো এগুলো মুখস্থ ছিল, আর আমাদের এগুলো ঠাট্টা করতো, মস্করা করতো। আমরা বলতাম যে 30 বছরে তো 28 বছরে তো খিলাফত শেষ। আমগর তখন বলতো নাস্তিক, কাফের। নাস্তিক বলতো না, খ্রিস্টান বলতো। কমিউনিস্টদের তখন কি বলতো জানেন? 30 বছরে খ্রিস্টান না নাস্তিক কিন্তু 13 সালে গণজাগরণ মঞ্চে এসে বলে নাই। কারণ গণজাগরণ মঞ্চে যারা ছিল তারা কিন্তু 99% নাস্তিক ছিল না, 99% আস্তিক, হয় মুসলমান, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান ধর্মে ছিল। 1% নাস্তিক ছিল কিনা আমার সন্দেহ আছে, কিন্তু বলে যে শাহবাগের নাস্তিক ঠিক আছে। কিন্তু বরং কমিউনিস্টদের নাস্তিক বলা হইতো, এখনো বলে। আমি অন্য দেশেও মুসলিম কান্ট্রিতে গিয়ে দেখছি কমিউনিস্টদের নাস্তিক বলে। ঠিক আছে, এটা গেল। হ্যাঁ, বলতো, এখনো বলে। হ্যাঁ, তাহলে গেল কি যে 70 বছর যদি সমাজতন্ত্রের পতন হয়ে থাকে, 28 বছর বুচ্ছেদ হয়ে থাকে, ইসলামিজমের শেষ, খিলাফত শেষ। ইসলামের পরে যেগুলো ছিল খিলাফত না, হ্যাঁ, ওগুলো হচ্ছে রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যাই হোক, তারপর কি আরেকটা মজার তথ্য দেই, 2,11,000 কোটি টাকা ঋণ খেলাবে। কত? 2,11,000 কোটি টাকা ঋণ খেলাপি। এখন দেখি আমাদের এই গন্ডগোলের সরকার, আমাদের এনজিওগ্রাম সরকার এই ঋণ খেলাপিদের কাছ থেকে কিভাবে ঋণ উদ্ধার করে, আমরা একটু দেখি। এখন তারা আওয়ামী লীগ নাই, এখন তো দরবেশ পাওয়া নাই। ঠিক আছে, দরবেশ পাওয়া নাই। দেখি এখন তারা কি করে। সাধুবাদ যদি তারা পারে, এই এনজিওগ্রাম অবৈধ সরকার যদি পারে, তারা করুক। এবার একটা ব্যক্তিগত বিষয় দিয়ে আপনাদের শেষ করব। আজকে আমি এক বাসায় বেড়াতে গিয়েছিলাম। আপনারা দেখেছেন একটা কুকুরের ছবি আমি পোস্ট দিয়েছি সকালবেলা। সকাল না আর কি, আমার তো সকাল হয় 10টার পরে, কয়টার সময় মনে নাই, দেখবেন টাইম যখন ছবিটা দিই তখন ওই সময় দুপুরের দিকে আর কি প্রায়। আমি এক বাসায় যাই, বাসায় নিচে দেখলাম 2টা খুব সুন্দর একটা বাসা, চমৎকার একটা বাসা, 2 তলা একটা চমৎকার সুন্দর বাসা। সেই বাসায় গেলাম, নিচে দেখি কুকুর।
আমি বললাম বারান্দায় এত সুন্দর বারান্দায় কুকুর রেখে দিছে, কারণ সাধারণত কুকুর। তারপরে তার বাসায় রুমে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, বেডরুমের পাশে কুকুর, যে কুকুরের ছবিটা আমি দিছি, আমাকে বসতে দিলাম আমার সামনে কুকুর। আমি তার ওয়াইফ বিছানায় শোয়া মানে রেস্ট নিচ্ছিলেন, আমি তার পাশে আমাকে মানে খুবই সম্মান করছেন। তারা আমাকে শুধু ড্রয়িং রুমে এনে পরে নিয়ে গেছে, বরং আগে বেডরুমে আমাকে বসতে দিছে। আমি বিস্মিত হয়ে গেছি যে অচেনা একটা মানুষ এইভাবে তার বেডরুমে আমাকে বসতে দিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। তাদের নামগুলো পরে জানাবো আপনাদের, এই সময় নিরাপত্তাজনিত কারণে, আমার এবং তাদের নিরাপত্তাজনিত কারণে নামগুলো বলবো না। তো আমি দেখি বেডরুমে কুকুর, আমাকে বললাম ভাই এখানে কুকুর বেডরুমে কেন? আমি বলছি ঘরের মধ্যে কেন? আমার কুকুর ঘরের বাইরে থাকে না। তার ওয়াইফ বলে শুধু ঘরের বাইরে না, সে ছাড়া চলে না, তার ওই কুকুর ঘর থেকেই বেড়ে যায় না। আমি আশ্চর্য হলাম। তার বাড়িতে বিশাল বিশাল 2টা রুম আর একটা ড্রয়িং রুম, বিশাল নর্মাল বাসা না, কিন্তু মনে করেন যে আমরা যে রুম ব্যবহার করি ফ্ল্যাটে, এক একটা রুম কিন্তু তার দ্বিগুণ, মানে এক একটা রুমই তার দ্বিগুণ, এত বড় বড় রুম, প্রায় দ্বিগুণ। সেই রুমে এই 2 ঘর, তার 2 রুম, বেডরুম আর হলো ড্রয়িং রুম। কুকুরের পাশে ঘুরে সে, ওই কুকুরটা যার ছবি দিয়ে, সে কখনোই বাইরে যায় না। শুধু তাই না, সেই কুকুরকে গোসল করিয়ে দিতে হয়। অন্যান্য কুকুরকে সেদ্ধ মাংস দিলে খায় বা অন্য কাঁচা মাংস দিলে খায়। যে কুকুরের ছবিটা দিয়েছে, এই কুকুরটা তাকে মানুষ তারা যা খায়, ওই রান্না করা মাংস না দিলে সে খাবে না। অদ্ভুত ব্যাপার। এবং তার প্রতি 2 দিন পর পর কাপড় ধুয়ে, যে তাকে যে রাতে যে বেডটা দেওয়া হয় ফ্লোরে, ওই বেডটা 2 দিন পরে সে ওই বেডে থাকবে না। যদি পরিষ্কার না করে, সে সেই বেডে কুকুর ঘুমায় না। তাকে যদি বের করে দেওয়া হয় কোনো কারণে, পরে আমাকে দেখালো তার দরজা, অনেক দামি দরজা, সে দরজা ওখানে দাগ খামচায় সে সারাদিন। মানে তারা টেস্ট করে মাঝে মাঝে বের করতে, কী করে, সে থাকে না বাইরে, সে এসি রুমে ঢুকতে হবে তাকে। যাই হোক, এটা খুব ভালো লাগলো। তার যে পশুপ্রেম, আমি অবাক হয়ে গেছি। আরেকজন লোকের সাথে আমার পরিচয় হয়েছে আমি যেখানে থাকি সপ্তাহখানিক আগে। আমি তো সারাদিন ঘরেই থাকতে হয় গৃহবন্দীর মতন একটা নিরাপত্তাজনিত কারণে। তাই আমি একদিন হাঁটতে হাঁটতে তার সাথে গেছি তার বাসার সামনে। তো আমি আর আমার সঙ্গী হাঁটতে, আমার সঙ্গী ঠাট্টা করে বলছে অনেকগুলো 4-5টা দেশি কুকুর। উনি বলছে কিরে, এগুলো তোর ভাই নাকি? তাই আমি ভাবলাম লোকটা খুব অসম্মান বোধ করবে এবং রাগ করছে, আর কিছু বলবে। আমি খুব ভয় পেয়ে গেছি। এমনি আমি বেড়াইতে আসছি, তারপরে আমি তো ভয়ে ভয়ে থাকি, তো কোনো গন্ডগোল হলে আমি সামনে এসে যাবো, আমাকে দেখবে, আমাকে সাক্ষী মারলো। তো আমি ঝগড়াবাজে কিনা, বলে যে কুকুরগুলো তো তোর ভাই হয় না। কি জবাব দিছে বলেন তো আপনারা? তাকে গালি দিছে, তাকে নো, কি বলছে শুনবেন। আমি বিস্মিত হয়ে গেছি কুকুরের প্রতি তার কি মায়া, তার অভিব্যক্তি। সে বলে কি বলো, এগুলো তো আমার ভাই না, এগুলো আমার সন্তান। আমি বিলিভ ইট অর নট, আমি বিস্মিত হয়ে গেলাম। এই লোক কি বলে? হ্যাঁ। আমি বললাম কি বললেন? হ্যাঁ, এই কুকুরগুলোকে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। এই মানুষ দ্বারা কি পৃথিবীর কারো ক্ষতি হতে পারে কোনো মানুষের? 2 দিন পরে আবার তার সাথে তিনি আমাকে বাইকে নিয়ে ঘোরালেন রাত্রে। আমি তো রাত্রে বেরোই, দিনে তো বেরোতে পারি না। রাত্রে তিনি আমাকে নিয়ে, কারণ সারাদিন ঘরে থাকে জানে, পরিচয় করে দিয়েছে আমাকে, যিনি আশ্রয় দিয়েছেন তিনি পরিচয় করে দিয়েছেন। তিনি তাকে দুলাভাই ডাকেন, যদিও তারা দুলাভাই না, আপন না, কিন্তু দুলাভাই ডাকেন। এবং সম্পর্ক একেবারে সাদা দুলাভাই, দেখলে আপনারা বুঝবেন না। বলছে যে ফৈজ সাহেব, এটা আমার দুলাভাই, ওনার সাথে চলবেন। কারণ আমাকে তো নির্দিষ্ট লোক বলা হয়েছে, আর বাইরে চলতে নিষেধ করছে। তো তিনি আমাকে একা রাতের বেলা মোটরসাইকেলে নিয়ে গেছেন। ওই কুকুরগুলো আবার সামনে পড়ে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম আপনি কুকুর এতগুলো কী করেন এগুলো? আমি তো প্রতিদিন এদের পা ধুয়ে দিয়ে তারপর ঘরে নেই। মানে ওই যে আমরা যারা গরু ধোয়ার সময়, গরুকে মানে আপনার যেগুলো ফার্মের গরুকে যেভাবে পরিষ্কার করে, ওইভাবে পা ধুয়ে প্রতিদিন পা পরিষ্কার করে তারপরে তিনি বাড়ির ভিতরে নিয়ে যাবেন। রাতের বেলা কুকুরকে বাড়ির ভিতরে নিয়ে খাওয়াবেন। 2টা কুকুর থাকে আর 3টা বাইরেই থাকে, প্রত্যেকটারে তিনি পা ধোয়ান। আমি অবাক হয়ে গেলাম যে কুকুরকে সে বলতেছে, যখন তারা একটু টিজ করে বলছে, দুলা ভাই এগুলি, এই কুত্তা এগুলি কি আপনার ভাই হয়? বললেন না, এরা আমার সন্তান। দেখছেন পশুপ্রেম, আমি বিস্মিত হয়ে গেছি। আবার অনেকে বলবেন এরা কুত্তা ফেলে, বিড়াল ফেলে না। ওই যে প্রথমে যার কাহিনী বললাম, তার 14টা বিড়াল ছিল, এখনো কয়েকটা আছে। তার বাড়িতে 14টা বিড়াল ছিল, এখন আমি কয়টা যেন দেখলাম, 3-4টা। আরো মজার বিষয়, ওই তার বাড়ি যে কুত্তা থাকে, ওই 4-5টা বিড়ালকে কিছু বলে না, এছাড়া বিড়াল আইলে দৌড়াদৌড়ি করে। ঠিক আছে, আজকের মতো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি সময় পাই আবার লাইভে আসবো, না হলে আসবো না। আমার ফেসবুক দর্শকদের অসংখ্য ধন্যবাদ। তারপর ভয়েস অফ এথিস্ট, মুক্ত গল্প, ধর্ম এগুলোর সব দর্শককে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি।